আজকের এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। কেননা আজকে আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুর প্রসঙ্গে। তো রবীন্দ্রনাথ ঠাকুর প্রসঙ্গে আলোচনা করতে হলে একটা ভিডিওর মাধ্যমে পুরো জায়গাটা শেষ করা তো মোটেও সম্ভব না। তাই আমরা মোটামুটি 4 থেকে 5খানা ভিডিওর মাধ্যমে পুরো রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গাটা সমাপ্ত করার চেষ্টা করব। কেন বলো তো? কেননা আমরা বলতেই পারি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের জগতে ছিলেন একাই 100। তিনি এমন কোনো জায়গা নেই সাহিত্যের জগতে যেখানে তিনি কলম চালাননি। সে নাটকে বলো, প্রবন্ধে বলো, গল্পে বলো, গানে বলো, প্রতিটা জায়গাতেই কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার কলম চালিয়েছেন। তাই অন্য দিক দিয়ে আমরাও বলতে পারি এটাও কি না, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের যে ভাণ্ডার সেটাকে কিন্তু একাই তিনি পরিপূর্ণ করেছিলেন। মোটামুটি আমরা একটা বিষয় জেনে রাখতে পারি প্রথমে, সেটা কি না, রবীন্দ্রনাথ ঠাকুর একাই কিন্তু 56টি কাব্যগ্রন্থ লিখেছিলেন। উনি 12টা উপন্যাস লিখেছিলেন। এখানে একটু কনফিউজ হয় ভাই বোনেরা, সেটা কেমন না, কেউ কেউ আবার বলে 13টা উপন্যাস, কিন্তু আমরা 13টি উপন্যাস যদি দিই সেটা কিন্তু রং অ্যান্সার। কেন বলো তো? আমাদেরকে উত্তর দিতে হবে 12টি উপন্যাস। এর পেছনে একটা কারণ আছে, কেননা রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং নিজেই বলেছেন তার আত্মজীবনীমূলক গ্রন্থে, জীবন স্মৃতিতে তিনি বলেছেন যে আমার উপন্যাসের সংখ্যা হচ্ছে 12টি। আর আমরা 13 বলি এই কারণে, কেননা আমরা করুণা যে উপন্যাস আছে একটা, সেটাকে নিয়েও চলি। কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এই করুণা উপন্যাসটা কিন্তু অসমাপ্ত একটা উপন্যাস এবং এটা প্রকাশিত হয়নি বা প্রকাশ পায়নি কিন্তু এটা, ঠিক আছে। আর প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে বউ ঠাকুরনীর হাট, মনে রাখবে। এটা প্রকাশিত হচ্ছে 1883 সালে। এগুলো একটু মনে রাখবে। তারপরে যখন ডিটেলসে আলোচনা করব উপন্যাসের জায়গা, তখন আরও ডিটেলসে আমরা পড়ব। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর গল্প লিখেছেন একাই 117টি। এখানে আবার একটু কনফিউজ থাকে, সেটা হচ্ছে কি 119টি আবার কোনো কোনো জায়গায় থাকে। দেখো, 117 থেকে যদি 2 দিয়ে দেওয়া হয় তাহলে হয় 119, আর 119 থেকে যদি 2 দিয়ে দেওয়া হয় তাহলে হয় 117। তাহলে দুটো গল্প নিয়ে এদিক ওদিক হচ্ছে। আর সেই দুটো গল্প কি কি? একটা হচ্ছে মুকুট আর একটা হচ্ছে ভিখারিণী। এই দুটো গল্পকে নিয়েই কিন্তু 117 আর একটা 19, এই যে একটা দ্বন্দ্ব রয়েছে, 117 হবে না 119 হবে, সেটা আমরা আলোচনা করব একদম ডিটেলসে, একদম পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নেব 117টা হবে নাকি 119টা হবে, নাকি দুটোকে নিয়ে আমাদেরকে চলতে হবে, ঠিক আছে। সেটা আমরা আলোচনা করব যখন রবীন্দ্র ছোট গল্প নিয়ে আমরা আলোচনা করব সেই জায়গাতে, ঠিক আছে। তিনি নাটক লিখেছিলেন একাই 38টা, গান লিখেছিলেন 2232টা, ঠিক আছে। এত কিছু তিনি করেছেন সাহিত্য জগতে, তাহলে একটা ভিডিওর মাধ্যমে তো মোটেও সম্ভব না শেষ করা। তাই আমরা 4 থেকে 5খানা ভিডিওর মাধ্যমে পুরো রবীন্দ্রনাথ সাহিত্যের বা পুরো রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গাটা আমরা আলোচনা করার প্রয়াস করবো বা চেষ্টা করবো, ঠিক আছে। তো যাই হোক, আজকের যে ক্লাসটা সেটা একটু এনজয় করার চেষ্টা করবো। সেটা কেমন? আজকের ক্লাসটা একটু ভালো করে করো। দেখো, প্রথম আমরা জন্ম সালটা জেনে নেবো রবীন্দ্রনাথ ঠাকুরের, এবং ইংরেজি সালটাও জানবো এবং বাংলা সালটাও জানবো। দুটোই কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ। তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন 1861 খ্রিস্টাব্দের 7ই মে ইংরেজিতে, এবং মৃত্যুবরণ করেছিলেন 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট। এখানে দেখো 7 তারিখটা কিন্তু মিলে যাচ্ছে। জন্মগ্রহণও করেছিলেন 7 তারিখে ইংরেজির, এবং মৃত্যুবরণ করেছিলেন ইংরেজির 7 তারিখে। তো মাসটা একটু আলাদা। এটা জন্মগ্রহণ করেছিলেন 7ই মে এবং মৃত্যুবরণ করেছিলেন 7ই আগস্ট, ঠিক আছে। এটা গেল ইংরেজিতে। এবং বাংলাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন কত সনে না 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখে তিনি জন্মগ্রহণ করছেন, এবং মৃত্যুবরণ করছেন 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ, ঠিক আছে। এই জায়গাটা একটু ভালো করে মনে রাখবে, বাংলাটা বিশেষ করে একটু ভালো করে মনে রাখবে, ইংরেজিটা তো সবাই মনে রাখতে পারে, ঠিক আছে। তো দেখো, এই যে মৃত্যু, এই মৃত্যু প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন একটা জায়গাতে কি, যে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। অর্থাৎ কি, রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো মরতে চাইছিলেন না, আরও কিছুদিন বাঁচতে চাইছিলেন। বলতে চাইছিলেন যে এই সুন্দর ভুবনে আমি এত জলদি মরে যেতে চাই না। কিন্তু কি বলতো, প্রকৃতির নিয়মে সবাইকে চলে যেতে হয়, রবীন্দ্রনাথ ঠাকুরকেও কিন্তু চলে যেতে হয়েছে। যাই হোক, তো রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, এবং মাতা ছিলেন সারদা দেবী, এবং তার দাদার নাম ছিল প্রিন্স দ্বারকনাথ ঠাকুর। তো এই যে প্রিন্স, এই প্রিন্সটা কিভাবে এলো? এটা একটা উপাধি, দ্বারকনাথ ঠাকুরের একটা উপাধি। রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা দ্বারকনাথ ঠাকুর, ওনাকে পুরোভাবে বলছি প্রিন্স দ্বারকনাথ ঠাকুর। তো প্রিন্সটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদার একটা উপাধি। তো কিভাবে পেয়েছিল, কেন পেয়েছিল, সেটা যখন আদিপুরুষ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব সেখানে আমি ডিটেলসে জানাচ্ছি, ঠিক আছে। তো যাই হোক, এরপর আমরা একটু দেখে নেব রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই বোনের সংখ্যা।
ঠিক আছে, দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই বোন হচ্ছে, মোট ভাই বোন হচ্ছে 15 জন। ঠিক আছে, মোট ভাই বোন 15 জন। তো 9 জন হচ্ছেন ভাই এবং 6 জন হচ্ছে বোন। ঠিক আছে, তাহলে মোট হচ্ছে 15 জন। তো আমরা এই যে 9 জন ভাইয়ের একটু নামগুলো প্রথমে একটু জেনে নিই, খাতাতে একটু লিখে নেবে। 9 জন ভাই, প্রথম ভাই কি? দ্বিজেন্দ্রলাল ঠাকুর। দ্বিতীয় হচ্ছে কি? সত্যেন্দ্রনাথ ঠাকুর। তারপরে হেমেন্দ্রনাথ ঠাকুর। তারপরে ধীরেন্দ্রনাথ ঠাকুর। এবং 5 নাম্বার আসছে কে? যতীন্দ্রনাথ ঠাকুর। এখানে দেখো নিচে লেখা আছে বউ হচ্ছে কাদম্বরী দেবী। তো এই প্রসঙ্গে একটু পরে আসছি। 6 আসছে যে ভাই, তার নাম হচ্ছে পূর্ণেন্দ্রনাথ ঠাকুর। তারপরে হচ্ছে সোমেন্দ্রনাথ ঠাকুর। তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এবং শেষ সে হচ্ছে বুদ্ধেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, বুদ্ধেন্দ্রনাথ ঠাকুর। তো দেখো এখানে প্রশ্ন আসে, রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে সব থেকে ছোট, ঠিক আছে, ভাইদের মধ্যে। হ্যাঁ, যদি ইনি হচ্ছেন 14তম সন্তান, যদি এই যে 15 জন যেটা রয়েছে ভাই বোন, এটা হচ্ছে 14তম সন্তান হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, এটা কিন্তু একটু মনে রাখবে। এবং সব থেকে কনিষ্ঠ কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, এরপরে দেখে নাও যে এই যে যতীন্দ্রনাথ ঠাকুরের যে জায়গাটা বলছিলাম, যতীন্দ্রনাথ ঠাকুরের বউয়ের নাম হচ্ছে কাদম্বরী দেবী। তো এই কাদম্বরী দেবীর নামটা শুনলেই আমরা সেই বৌঠানের কথা মনে করি, মানে ইনিই তো বৌঠান। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে এনার ভালোবাসার সম্পর্ক ছিল, আমরা সকলেই জানি। ইনার রবীন্দ্রনাথ ঠাকুরের আবার একটা প্রথম প্রেমিকা আছে, ঠিক আছে, সেটা একটু পরে আমি বলছি। তো দেখো এই কাদম্বরী দেবী যদি না থাকতেন তাহলে মনে হয় না রবীন্দ্রনাথ ঠাকুর এত কিছু করতে পারতেন। কেননা রবীন্দ্রনাথ ঠাকুরের যাবতীয় যা কিছু সাহিত্যকর্ম, যা কিছু তিনি সৃষ্টি করতেন, সমস্ত কিছু কিন্তু তিনি প্রথমে কাদম্বরী দেবীকে গিয়ে শোনাতেন। ঠিক আছে, তাদের মধ্যে একটা সুন্দর ভালোবাসার বন্ধন গড়ে উঠেছিল। হ্যাঁ, এই ভালোবাসার মধ্যে কিন্তু কোনো শারীরিক দৈহিক এই ধরনের কোনো কামনা বাসনা ছিল না। এখানে একটা ঐশ্বরিক একটা প্রেম ছিল। ঠিক আছে, এখানে প্রেম, করুণা। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এরকমই যে কাদম্বরী দেবীও কিন্তু চাতক পাখির মতো তাকিয়ে থাকতেন যে কখন রবীন্দ্রনাথ ঠাকুর একটা নতুন কিছু লেখেন আর আমি পড়বো সেটা এবং আপ্লুত হব তার লেখা পড়ে, এরকম একটা বিষয়। ঠিক আছে, তো যাই হোক, তো 9 ভাইয়ের কথা আমরা জেনে নিলাম। এরপরে আমরা 6 যে বোন রয়েছে সেটা একটু আমরা জেনে নেব। দেখো এখানে 5টা বোন আছে, কেন বলো তো? কেননা প্রথম যে বোন, ওনার কিন্তু নাম পাওয়া যায়নি, তিনি মারা গিয়েছিলেন। ঠিক আছে, তো সেই সূত্রে আমরা 6 জনের বোনের নাম আমরা পাচ্ছি না, আমরা 5 জন বোনেরই নাম পাই। কোনো কোনো জায়গায় সেজন্য 14 জন ভাই বোন কিন্তু থাকে, কিন্তু না, অ্যাকচুয়ালি হবে 15 জন ভাই বোন। যে একজন বোন তিনি মারা গিয়েছিলেন, তার নাম জানা যায়নি। ঠিক আছে, তো দেখো প্রথম আমরা কার নাম জানবো, সেটা হচ্ছে সৌদামিনী দেবী। ইনি ছিলেন লেখিকা। ঠিক আছে, তো রবীন্দ্রনাথ ঠাকুর ইনাকে একটা উপন্যাস উৎসর্গ করেছিলেন যার নাম হচ্ছে বউ ঠাকুরানীর হাট। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। তাহলে বউ ঠাকুরানীর হাট যে উপন্যাসটা, এটা রবীন্দ্রনাথ ঠাকুর সৌদামিনী দেবীকে উৎসর্গ করেছিলেন। ঠিক আছে, তার এক বোনকে। ঠিক আছে, এরপর দ্বিতীয় হচ্ছে কিনা সুকুমারী দেবী। কি না, সুকুমারী দেবী, ইনি হচ্ছেন প্রথম মহিলা উপন্যাসিক। মনে রাখবে, এই সুকুমারী দেবী হচ্ছেন প্রথম মহিলা উপন্যাসিক যিনি প্রথম উপন্যাস লিখেছিলেন। তাহলে প্রথম উপন্যাস লেখিকার নাম কি? সুকুমারী দেবী। তার উপন্যাসটার নাম হচ্ছে দ্বীপ নির্মাণ। আর যদি লেখকদের মধ্যে প্রথম বলি তাহলে কে হবে? পেরিচাঁদ মিত্র। কি লিখেছিল? আলালের ঘরের দুলাল, তাই তো? ওকে, এরপরে আসছে শরৎ কুমারী, তারপরে স্বর্ণকুমারী, তারপরে বর্ণকুমারী। এগুলো একটু খাতাতে লিখে নেবে কিংবা স্ক্রিনশট নিয়ে নেবে। ঠিক আছে, যাই হোক, তো এরপরে আমরা একটু চলে যাব ধর্মতে। রবীন্দ্রনাথ ঠাকুরের যে ধর্মটা ছিল সেটা হচ্ছে ব্রাহ্ম ধর্ম, মনে রাখবে। এরপরে আসছে প্রেমিকা। প্রেমিকাটা কি? প্রেমিকা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রেমিকা, যার নাম ছিল নলিনী। মনে রাখবে, হ্যাঁ, এর আসল নাম ছিল অন্নপূর্ণা বা আন্না তর্খর। ঠিক আছে, তো রবীন্দ্রনাথ ঠাকুর ভালোবেসে একে নাম দিয়েছিল নলিনী। ঠিক আছে, তো সেই প্রসঙ্গে একটা কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, তার নাম হচ্ছে কবি ও কাহিনী। সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং নিজে নায়ক ছিলেন এবং নায়িকা ছিল এই নলিনী। কবি ও কাহিনীটা প্রকাশিত হচ্ছে 1878 সালে। ঠিক আছে, এরপরে এই প্রসঙ্গে কিছু কথা বলতে চাই, একটু জেনে রাখা দরকার। সেটা কেমন দেখো, এই প্রেমের যে কাহিনীটা সেটা ছোট্ট করে একটু বলি, একটু শুনে মজা লাগবে। সেটা কি, রবীন্দ্রনাথ ঠাকুর 17 বছর যখন বয়স, তার রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স তখন 17 বছর, তিনি তখন বোম্বেতে চলে যায়। ঠিক আছে, সেখানে গিয়ে তিনি প্রথম এই নলিনী বা অন্নপূর্ণা বা আন্না তর্খর ওনার সংস্পর্শে আছে। কিসের জন্য না, এই নলিনী বা আন্না তর্খর ইনি ছিলেন একজন শিক্ষিকা, ইংরেজি শিক্ষিকা। কার না? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরকে এই নলিনী ইংরেজি পড়াতেন। ঠিক আছে, আর রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে 3 বছরের বড় ছিল।
কে না নলিনী, ঠিক আছে, 3 বছরের বড় ছিল। তো রবীন্দ্রনাথ ঠাকুরকে এই নলিনী ইংরেজি পড়াতেন, ঠিক আছে, এবং এই পড়াতে গিয়েই রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে কিন্তু নলিনীর প্রেমের বন্ধনটা শুরু হয়। তো রবীন্দ্রনাথ ঠাকুর সে বোম্বেতে ছিলেন 2 মাস, এই 2 মাসের মধ্যেই কিন্তু এই প্রেমের বন্ধনটা কিন্তু সৃষ্টি হয়, মানে ভাবা যায় বুঝতেই তো পারছো। তো যাই হোক, তো এই জিনিসটা মনে রাখবে যে যখন সে বোম্বেতে যায় রবীন্দ্রনাথ ঠাকুর, তখন তার বয়স ছিল 17 বছর এবং রবীন্দ্রনাথের থেকে নলিনী 3 বছরের বড় ছিল। তাহলে যখন বোম্বেতে যায় রবীন্দ্রনাথ ঠাকুর, তখন যদি রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স হয় 17 বছর, তাহলে নিশ্চয়ই নলিনীর বয়স তখন হবে কত? 20 বছর, তাই না? তখন রবীন্দ্রনাথ ঠাকুর নলিনীর বয়স হবে 20 বছর। তো এরপরে কি হয়, যখন 2 মাস পরে রবীন্দ্রনাথ ঠাকুর ফিরে চলে আসে, তার পরবর্তী সময় কিন্তু এইটা হচ্ছে নলিনী, হ্যাঁ, এটা হচ্ছে নলিনী। নলিনী দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে এসেছিল জোড়াসাঁকোতে, এবং এসে নিয়ে হয়তো বিয়ের প্রস্তাব বলেছিল, কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর সেটা মেনে নেননি, ঠিক আছে, হয়তো বড় ছিল সেই জন্য হয়তো মেনে নেননি। এবং পরবর্তী সময় নলিনী আবার ফিরে যায়, ফিরে গিয়ে নলিনীর বিয়ে হয় এবং নলিনী 33 বছর বয়সে কিন্তু মারা যায়। কে না, নলিনী 33 বছর বয়সে কিন্তু মারা যায়। এখানে একটু বলে রাখি যে রবীন্দ্রনাথ ঠাকুরের যখন 80 বছর বয়স, ঠিক আছে, যখন 80 বছর বয়স, তখন রবীন্দ্রনাথ ঠাকুর পুনরায় নলিনীকে মনে করছেন। রবীন্দ্রনাথ ঠাকুর নলিনীকে নিয়ে অনেক কাব্যগ্রন্থ লিখেছেন, অনেক কিছু লিখেছেন, অনেক কবিতা লিখেছেন, ঠিক আছে, যেমন একটা লেখা বলতে পারি এরকম টাইপের হবে যে, শুনো নলিনী খোলো গো আঁখি, ঘুম এখনো ভাঙলো নাকি, দেখো তোমারই দুয়ার পড়ে সখী, এসেছে তোমারই রবি। এরকম টাইপের অনেক অনেক লেখা রয়েছে নলিনী সম্পর্কে, ঠিক আছে। অন্তরে প্রেমটাকে জাগিয়ে রেখেছেন তিনি, ঠিক আছে, বাইরে প্রকাশ করতে চাননি কারো কাছে। তো যাই হোক, কেননা দেখো এই আর একটা বিষয় যে কেন অন্তরে প্রকাশের কথাটা বললাম, কেননা নলিনী নাটক একটা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের, যেটা 1884 সালে প্রকাশিত হয়, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুর নলিনী বলে একটা নাটকও লিখেছেন এবং সেখানে উৎসর্গপত্রে কিন্তু কোনো কিছু লেখা যায়নি। সেজন্যই বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো প্রেমটাকে নিজের অন্তরের মধ্যেই হয়তো রাখতে চেয়েছিলেন, তাদের প্রেমটাকে। তো 80 বছরের যে জায়গাটা বলছিলাম, 80 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর নলিনীকে পুনরায় স্মরণ করছে এবং নলিনী নাকি এক সময় রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছিল যে তুমি এই যে এত মুখে দাড়ি রাখো, সেটা তুমি আর রাখবে না, তুমি কেটে ফেলবে। তো রবীন্দ্রনাথ ঠাকুর 80 বছর বয়সে লিখছে এই রকম যে সবাই জানতো যে আমি তার কথা রাখিনি, কিন্তু আমি যে তার কথা রাখিনি এটা দেখার জন্য সে আর এখন বেঁচে নেই। সে বলতে কে না, আমাদেরই নলিনী, ঠিক আছে। তো অপূর্ব একটা প্রেমের কাহিনী আছে এখানে। তো ইনি হচ্ছেন প্রথম প্রেমিকা, এটা মনে রাখবে, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রেমিকা হচ্ছে কে না এই নলিনী, যার আসল নাম হচ্ছে কি আন্না তর্খর বা অন্নপূর্ণা, ঠিক আছে। তো যাই হোক, বোঝা গেল, ওকে। এরপর আমরা তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ে হবে। যখন বিয়ে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের, তখন রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স হবে 22 বছর, ঠিক আছে, বছরগুলো মনে রাখবে। রবীন্দ্রনাথ ঠাকুর যখন বিয়ে হবে তখন রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স হবে 22 বছর। তো রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করতে চান না, মানে চেয়েছিলেন না, কেন, কাদম্বরী দেবীর সাথে তার একটা বেশ ভালোবাসার একটা সম্পর্ক তৈরি হয়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু রাজি ছিলেন না। তো যখন এই কাদম্বরী দেবীর সাথে অর্থাৎ বৌঠানের সাথে যখন রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সম্পর্ক চারিদিকে যখন গুজব রটে গেল, সবাই যখন জানাজানি হয়ে গেল, তখন দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু আর মুখ বুজে থাকতে পারলেন না, থাকতে মোটেও পারলেন না। তখন তিনি জোর করে রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু বিয়ে দিচ্ছেন, কার সাথে না, ভবতারিণী দেবীর সাথে, ঠিক আছে। এরপরে ভবতারিণী দেবী যখন ঠাকুর পরিবারে আসছে, তখন রবীন্দ্রনাথ ঠাকুর তার একটা নাম দিচ্ছে, যার নাম হচ্ছে মৃণালিনী দেবী। এটা মনে রাখবে, পরীক্ষাতে আসতে পারে মৃণালিনী দেবীর পূর্ব নাম কি, তখন হবে কি না ভবতারিণী দেবী, এটা কিন্তু একটু মনে রাখবে। এরপরে এখানে একটা বিষয় আছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের যখন 22 বছরে বিয়ে হয়ে গেল কার সাথে, ভবতারিণী দেবীর সাথে, এবং ভবতারিণীর অন্য একটা নাম হচ্ছে মৃণালিনী দেবী। যখন ঠাকুর পরিবারে ভবতারিণী দেবী পদার্পণ করলেন, তখন তার নাম হলো মৃণালিনী দেবী। তাহলে মৃণালিনী দেবীর পূর্ব নাম কি, ভবতারিণী দেবী। যখন বিয়ে হয়ে গেল তার 6 মাস পরে, ঠিক আছে, তার মোটামুটি 6 মাস পরে কাদম্বরী দেবী সুইসাইড করে বসেছে, কেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে সে প্রচুর পরিমাণে ভালোবাসত, ঠিক আছে। এবং ওই যে তার যে স্বামী যতীন্দ্রনাথ ঠাকুর, উনি ওকে সময়ই দিতেন না, সম্মান পর্যন্ত দিতেন না। তো একটা মেয়ে দীর্ঘদিন তার মনের যে দুঃখ বেদনা যন্ত্রণা সহ্য করতে 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 মাঝে সহ্যটা একটু শান্তিতে পরিণত হয়েছিল, দুঃখটা একটু শান্তিতে পরিণত হয়েছিল। কেন, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে তারা একে অপরের মধ্যে সাহিত্য চর্চার মধ্য দিয়ে থাকতো, ভালোবাসার কথাবার্তা তাদের মধ্য দিয়ে চলতো, ঠিক আছে। তাই তিনি সেই দুঃখ থাকলেও মনে, সেই দুঃখ রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে হয়তো উপভোগ করতেন। কিন্তু ব্যাপারটা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের যখন বিয়ে হয়ে গেল,
তখন তিনি আবার সেই পুনরায় একা হয়ে গেলেন। তো তার যে সেই দুঃখটা তখন আবার পুনরায় ফেটে পড়ছে বজ্রের মতো। তারপরে সে নিজেকে ধরে রাখতে না পেরে সে সুইসাইড করছে। এবং তিনি সুইসাইড নোটসে এটাও লিখেছিলেন যে আমি এই যে সুইসাইড করছি এটার জন্য কেউ দায়ী নয়, কেউ কিন্তু দায়ী নয়। তবে বাবার এই যে আমাদের দেবেন্দ্রনাথ ঠাকুর, রবির বাবা, ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর, ইনি লিখেছিলেন মানে সুইসাইড নোটসে যে তোমাকে জোর করে বিয়ে দিয়েছে, জোর করে তোমাকে বিয়ে দিয়ে আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিয়েছে, আমি পুনরায় একা হয়ে গেছি, ঠিক আছে, রবি তুমি আমাকে মনে রাখো, এরকম টাইপের কিছু একটা ছিল, ঠিক আছে। তো কাদম্বরী দেবী সেখানে সুইসাইড করছে। হ্যাঁ, তো বিশাল একটা দুঃখের একটা কাহিনী আছে এখানে। তো যাই হোক, তো মনে রাখবে এখানে এটা যে স্ত্রী হচ্ছে ভবতারিণী দেবী, এবং যখন ঠাকুর পরিবারে তিনি পদার্পণ করছেন তার নাম হচ্ছে মৃণালিনী দেবী, ঠিক আছে। আর এই রবীন্দ্রনাথ ঠাকুরের যখন বিয়ে হয় তখন 22 বছর বয়স, আর তার কিছুদিন পরেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ের কিছুদিন পরেই কিন্তু আমাদের কাদম্বরী দেবী সুইসাইড করছে, ঠিক আছে। এই বিষয়গুলো একটু মনে রাখবে। তারপরে সন্তান আসছে, রবীন্দ্রনাথ ঠাকুরের সন্তান প্রসঙ্গে এবার আমরা একটু জেনে নেব, ঠিক আছে। বিয়ে হয়ে গেল, সন্তান হবে এবারে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের সন্তান ছিল 3 জন কন্যা ছিল এবং 2 জন পুত্র ছিল, ঠিক আছে। তো দেখো, প্রথম যে কন্যা তার নাম ছিল মাধুরীলতা। রবীন্দ্রনাথ ঠাকুর একে ভালোবেসে বেলা এবং বেলি বলে ডাকতেন। আর প্রথম যে সন্তান অর্থাৎ প্রথম যে পুত্র সন্তান তার নাম ছিল রথীন্দ্রনাথ, ঠিক আছে, একে কবিগুরু রবীন্দ্রনাথ রথী বলে ডাকতেন। তারপরে রেণুকা, এর ডাক নাম হচ্ছে রানী। মীরাকে রবীন্দ্রনাথ ঠাকুর অতসী বলে ডাকতেন। এবং শেষ যে সেটা হচ্ছে 5 নম্বর, সেটা হচ্ছে সমীন্দ্রনাথ, ঠিক আছে। তো এইখানে একটা বিষয় বলে রাখি, যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে প্রথম কন্যা রবীন্দ্রনাথ ঠাকুরের, সেটা হচ্ছে কি মাধুরীলতা, ঠিক আছে, একে ভালোবেসে ডাকতেন বেলা বা বেলি। যদি বলা হয় দ্বিতীয় কন্যা সন্তান তাহলে হবে রেণুকা, একে ডাকতেন রবীন্দ্রনাথ ঠাকুর রানী। এবং যদি বলা হয় তৃতীয় কন্যা সন্তান তাহলে হবে মীরা, একে রবীন্দ্রনাথ ঠাকুর ডাকতেন অতসী বলে, ঠিক আছে। পরে যদি বলে প্রথম পুত্র সন্তান রবীন্দ্রনাথ ঠাকুরের তাহলে কি হবে রথীন্দ্রনাথ, যাকে রথী বলে ডাকতেন। এবং দ্বিতীয় পুত্র সন্তান যেটা হচ্ছে সমীন্দ্রনাথ, যাকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর সমী বলে ডাকতেন, ঠিক আছে, বোঝা গেল। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সন্তান এবং স্ত্রীর পরিচয়। এরপর আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনামের একটু জায়গাতে চলে যাব। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম মোটামুটি 15টা, ঠিক আছে। 15টা ছদ্মনাম তিনি ব্যবহার করতেন। তো সব থেকে বেশি ব্যবহার করতেন 9টা ছদ্মনাম, ঠিক আছে। তো দেখো, প্রথম হচ্ছে ভানু সিংহ, এটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, ভানু সিংহ। তারপর হচ্ছে কি শ্রীমতী কনিষ্ঠা, তারপর হচ্ছে শ্রীমতী মধ্যমা, তারপরে শ্রীমতী রবীন্দ্র শর্মা, হ্যাঁ, একটু এটা উপরে করি, শ্রীমতী রবীন্দ্র শর্মা, তারপরে শ্রীর, তারপরে হচ্ছে অপ্রকটচন্দ্র ভাস্কর, তারপরে হচ্ছে শুধু হ্যাঁ, তারপরে হচ্ছে বাণী বিনোদ, বিদ্যা বিনোদ, তারপর হচ্ছে দিকশূন্য ভট্টাচার্য, তারপর হচ্ছে আন্নাকলি পাকড়াশি। তো এই মোটামুটি এই ছদ্মনামগুলো একটু মনে রাখবে, খাতাতে সুন্দর করে লিখে নাও, ঠিক আছে। তো এই যে ভানু সিংহ যেটা বললাম, এটা কেন ইম্পর্টেন্ট বললাম বলো তো? এই ভানু সিংহ উপাধিটা বা পদবিটা দিয়েছিল কে বলো তো? আমাদের বৌঠান অর্থাৎ কাদম্বরী দেবী। কেন দিয়েছিল জানো? দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ রবীন্দ্র এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে রবি পাবো, রবিযুক্ত ইন্দ্র, তাই তো। রবি মানে কি? রবি মানে সূর্য, আর ইন্দ্র মানে কি? ইন্দ্র মানে রাজা, হয়ে গেল। তাহলে আমরা যদি রবীন্দ্রটাকে ভাঙি তাহলে রবি ইকুয়াল টু রবি মানে কি? সূর্য, আর ইন্দ্র মানে রাজা। আর যদি আমরা ভানু সিংহকে ভাঙি তাহলে ভানু মানে কি হবে? সূর্য, আর সিংহ মানে কি? বনের রাজা। তো সেই অর্থে মিলে যাচ্ছে। সেই জন্য আমাদের কাদম্বরী দেবী রবীন্দ্র থেকে ভানু সিংহে ট্রান্সফার করে দিয়েছিলেন, ঠিক আছে। ওকে, মনে রাখবে, রবি অর্থাৎ সূর্য, ইন্দ্র অর্থাৎ কে? রাজা, সেই জন্য রবীন্দ্র। আর এই যে একটা মিনিং, এর মিনিংয়ের সাথেই ভানু সিংহের একটা মিল। ভানু মানে সূর্য, আর সিংহ মানে হচ্ছে বনের রাজা, সিংহ। সেই অর্থে কাদম্বরী দেবী রবীন্দ্রনাথ ঠাকুরকে একটা উপাধি দিয়েছিলেন বা পদবি দিয়েছিলেন, সেটা হচ্ছে কি? ভানু সিংহ, ঠিক আছে। আমার নিজের দিদির নাম হচ্ছে ভানুমতি। তো যাই হোক, এই হলো ছদ্মনামের জায়গা, সুন্দর করে একটু লিখে নেবে, হয়েছে। এরপর আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটু উপাধি জায়গাটা একটু চলে যাব, ঠিক আছে। দেখো, পারিবারিক উপাধি ছিল কি? কুশারী, মনে রাখবে। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক। প্রথমে কিন্তু এদের এই যে ঠাকুর, হ্যাঁ, এই যে পদবিটা, এগুলো এক একটা পদবি, ঠাকুর, কুশারী, এগুলো তো একটা পদবি। প্রথমে ছিল কুশারী, তারা আদিপুরুষদের পদবি ছিল কিন্তু কুশারী, ঠিক আছে। তো সেই অর্থে পারিবারিক উপাধি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কুশারী। রবীন্দ্রনাথ ঠাকুর আরও অনেক উপাধি রয়েছে, সেগুলো একটু দেখে নাও। দেখো, এখানে কি রয়েছে পয়েন্ট? অন্যান্য উপাধি এবং উপাধিটা কে দিয়েছিল, দুটোই আমরা একটু জেনে নেব। দেখো, বিশ্বকবি উপাধি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের, কে দিয়েছিল? না, দিয়েছিল ব্রহ্মমাধব উপাধ্যায়। কবিগুরু ছিল তার একটা উপাধি, দিয়েছিল ক্ষিতিমোহন সেন, ঠিক আছে। এরপরে কি রয়েছে? এরপরে ছিল ভারতের মহাকবি।
এই উপাধিটা দিয়েছিল চীনা কবি দিয়েছিল, যার নাম হচ্ছে চি সি লিজন, মনে রাখবে। হ্যাঁ, আর একটা হচ্ছে গুরুদেব উপাধি, এটা দিয়েছিল মহাত্মা গান্ধী। গুরুদেব উপাধিটা দিয়েছিল মহাত্মা গান্ধী। ভারতের মহাকবি উপাধিটা দিয়েছিল তোমার চীনা কবি চি লিজন। কবিগুরু উপাধি দিয়েছিল মোহন সেন, এবং বিশ্বকবি উপাধি দিয়েছিল কে? ব্রহ্মমাধব উপাধ্যায়। এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক উপাধি ছিল কি? কুশারী। এটা কিন্তু একটু মনে রাখবে, ঠিক আছে? ওকে, এরপরে আমরা একটু আদিপুরুষের জায়গাতে চলে যাব। সেই প্রথমেই তোমাদেরকে বললাম, মনে পড়বে আশা করি, প্রিন্স দ্বারকনাথ ঠাকুর। ওই জায়গাতে আমি তোমাদেরকে বললাম, তো বলবো আদিপুরুষের জায়গাতে। তো দেখো, রবীন্দ্রনাথ ও তার আদিপুরুষ, ঠিক আছে? দেখো, আদিপুরুষের জায়গাতে আমাদের কি জানতে হবে না, রবীন্দ্রনাথ ঠাকুরের আদিপুরুষের বাড়ি ছিল খুলনাতে। এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, মনে রাখবে। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের আদিপুরুষের বাড়ি কোথায় ছিল? খুলনাতে। খুলনা দু জায়গাতে কিন্তু এদের আদিপুরুষের বাড়ি ছিল। খুলনা দু জায়গাতে এদের আদিপুরুষের বাড়ি ছিল। একটা কি? একটা হচ্ছে রূপসা উপজেলার পিঠাভোগে, আর একটা হচ্ছে ফুলতলা উপজেলার দক্ষিণডিহি। এটা কিন্তু মনে রাখবে। হ্যাঁ, যে রবীন্দ্রনাথ ঠাকুরের আদিপুরুষের যে বাড়ি সেটা ছিল খুলনাতে। খুলনা দু জায়গাতে, একটা হচ্ছে রূপসা উপজেলার পিঠাভোগে, আর একটা হচ্ছে ফুলতলা উপজেলার দক্ষিণডিহিতে, ঠিক আছে? মেন হচ্ছে খুলনাতে আবার অনেক জায়গা আছে, তো তাদের মধ্যেই দুটো জায়গা, এই দুটো জায়গাতেও কিন্তু তাদের যে আদিপুরুষের যে বাসস্থান বা বাড়ি সেটা এদিক ওদিক ছড়িয়েছিল, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়, এটা একটু মনে রাখবে। ওকে, তারপরে কি রয়েছে? এখানে রয়েছে যে রবি ঠাকুরের আদিপুরুষদের পদবী ছিল কুশারী, পরবর্তী সময় হয় ঠাকুর। তো এই যে একটা হিস্ট্রি রয়েছে, প্রথমে ছিল তারা কুশারী, তারপরে হয়ে গেল ঠাকুর। তো কিভাবে পর্যায়ক্রমিকভাবে তারা ঠাকুরে পরিণত হলো সেটা একটু এবার আমরা একটু জেনে নেব, ঠিক আছে? তাহলে মনে রাখবে, প্রথমে তাদের উপাধি ছিল কুশারী, তারপরে হয়েছে ঠাকুর। তো কিভাবে হলো এখানে আমাদের একটু জানতে হবে আদিপুরুষ। তো দেখো, প্রথমে কি কার নাম আমাদেরকে জানতে হবে? সেটা হচ্ছে জগন্নাথ কুশারী। কেননা ঠাকুর পরিবারের আদি প্রতিষ্ঠাতা হচ্ছে এই জগন্নাথ কুশারী। এটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখবে। যদি পরীক্ষাতে প্রশ্ন দেয় ঠাকুর পরিবারের আদি প্রতিষ্ঠাতাকে, তাহলে হবে জগন্নাথ কুশারী। ইনিই কিন্তু ঠাকুর পরিবার সৃষ্টি করেছেন, ঠিক আছে? তখন এদের পদবী ছিল কুশারী, ঠিক আছে? এরপরে কি হয় না, এই জগন্নাথ কুশারীর যে নাতি, জগন্নাথ কুশারীর নাতি হচ্ছে কি? পঞ্চানন কুশারী। জগন্নাথ কুশারীর নাতি, ঠিক আছে? এর নাম হচ্ছে পঞ্চানন কুশারী। এই পঞ্চানন কুশারীর সময় থেকেই কিন্তু কুশারী পদবীটা চেঞ্জ হয়ে হচ্ছে ঠাকুর পদবী। কিভাবে? দেখো, এক সময় পঞ্চানন কুশারী জেলেদের পুরোহিত হিসেবে নিযুক্ত হয়েছিল। তারপরে ভালোবেসে জেলেরা এই পঞ্চাননকে ঠাকুরমশাই বলে ডাকতো, ঠিক আছে? দেখো, এখানে জেলেরা তাকে ঠাকুরমশাই বলে ডাকতে শুরু করে। তখন থেকে বা এই পঞ্চাননের সময় থেকে কুশারী পদবী ঠাকুরে পরিণত হয়। তাহলে কি হলো আলটিমেটলি? তাহলে এইটাই হলো যে এই জগন্নাথ কুশারী ইনি হচ্ছেন ঠাকুর বাড়ির আদি প্রতিষ্ঠাতা, ঠিক আছে? এরপরে জগন্নাথ কুশারীর নাতি পঞ্চানন কুশারীর সময় থেকেই এই কুশারী পদবীটা চেঞ্জ হয়ে ঠাকুর পদবীতে আসছে। কেননা এই পঞ্চানন কুশারী এক সময় জেলেদের পুরোহিত হন। এরপরে জেলেরা এই পঞ্চাননকে কি বলে ডাকতো? ঠাকুরমশাই বলে ডাকতো। সেই থেকে কিন্তু এই কুশারী পদবী চেঞ্জ হয়ে গেল কি? ঠাকুর পদবীটা, ঠিক আছে? এরপরে এই পঞ্চানন কুশারী এক সময় কলকাতাতে চলে আসে, ঠিক আছে? দেখো, এখানে লেখা আছে সর্বনিচে যে এক সময় ইনি, অর্থাৎ কে? পঞ্চানন কুশারী কলকাতাতে চলে আসে। তাহলে এই যে থাকে না যে কোনো এক আদি পুরুষ, ঠিক আছে, কলকাতাতে চলে এসেছিল, ঠিক আছে? সেই আদি পুরুষটা হচ্ছে পঞ্চানন কুশারী। এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? এরপর আসছে কিনা, এরপর আমাদেরকে মনে রাখতে হবে নীলমণি ঠাকুরের কথা। ইনি কি করেছিলেন? কলকাতার জোড়াসাঁকোতে বিখ্যাত ঠাকুর পরিবারের প্রতিষ্ঠাতা। মানে কি, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে, কলকাতার জোড়াসাঁকোতে। তো আমরা সকলেই জানি যে কলকাতার জোড়াসাঁকোতে বিখ্যাত ঠাকুর পরিবার রয়েছে। তো এই ঠাকুর পরিবার তার প্রতিষ্ঠা কে করেছিল? প্রতিষ্ঠা করেছিল নীলমণি ঠাকুর, প্রতিষ্ঠা করেছিল, ঠিক আছে? বোঝা গেছে? ওকে। তখন কিন্তু এরা জমিদার ছিল না, এরা কিন্তু তখন ঠাকুর ছিল, ঠিক আছে? তখনই কিন্তু আমরা সকলেই জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরটা বিশাল জমিদারি সম্প্রদায়ের মানুষ ছিল, কিন্তু জমিদারিটা তাদেরকে করলো কে সেটাও আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? তো দেখো, এই যে প্রিন্স দ্বারকনাথ ঠাকুর কিন্তু এই ঠাকুর পরিবারটাকে জমিদারি পরিবারে পরিণত করেছিলেন, জমিদারি বড় লোকে পৌঁছে দিয়েছিলেন। কিভাবে?
না দেখো এই যে প্রিন্স উপাধির জায়গাটা, প্রিন্সটা হচ্ছে দ্বারকনাথ ঠাকুরের একটা উপাধি। কেমন না, তখন এই দ্বারকনাথ ঠাকুর ইংরেজদের সাথে ব্যবসা করতো, ঠিক আছে। তো ইংরেজরা এই দ্বারকনাথ ঠাকুরকে প্রিন্স নামক উপাধিটা কিন্তু দিয়েছিল বা পদবিটা কিন্তু দিয়েছিল। তো যখন ওদের সাথে ব্যবসা করতো ইংরেজদের সাথে, তখন দ্বারকনাথ ঠাকুর অনেক টাকা আয় করেছিল। তো সেই টাকা দিয়ে কিন্তু দ্বারকনাথ ঠাকুর জমিদারি কিনেছিলেন, ঠিক আছে। তারপর থেকেই ঠাকুর পরিবারটা জমিদারি পরিবার হয়ে গিয়েছিল। তো মনে রাখবে দ্বারকনাথ ঠাকুরেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে ঠাকুর যে পরিবারটাকে, সেটাকে জমিদার পরিবারে কিন্তু পরিণত করেছিলেন। আর এই নীলমণি ঠাকুর কলকাতা জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারটা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। আর পঞ্চানন কুশারীর সময় থেকেই কুশারী পদবিটা চেঞ্জ হয়ে কী হয়েছিল, ঠাকুর পদবিতে এসেছিল। আর যদি বলা হয় ঠাকুর পরিবারের আদি প্রতিষ্ঠাতাকে, তাহলে কে হবে, এই যে জগন্নাথ কুশারী। জগন্নাথ কুশারী হচ্ছে ঠাকুর পরিবারের আদি প্রতিষ্ঠাতা। মনে থাকবে, আশা করি থাকবে। ওকে, এরপরে যখন দেখো এই যে জমিদার প্রসঙ্গ যখন কথা এলো, তখন আমাদেরকে এটাও জেনে রাখতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু 3টে জেলার জমিদার ছিল, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুর, এই যে রবীন্দ্রনাথ ও জমিদার, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু 3টে জেলার জমিদার ছিল। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, সেটা কেমন দেখো, এটা একটু ছোট করে নিই। সেটা দেখো কেমন, যে রবীন্দ্রনাথ ঠাকুর কি না 3টে জেলার জমিদার ছিল। প্রথম হচ্ছে নওগাঁ জেলার কালীগ্রাম বা পতিশর, ঠিক আছে। এটা একটা জায়গা, যে নওগাঁ জেলার কালীগ্রামের একটা ছোট্ট একটা জায়গার নাম হচ্ছে পতিশর, ঠিক আছে, বোঝা গেছে। তো একটা জেলা হচ্ছে নওগাঁ জেলার কালীগ্রাম বা পতিশরে, যেটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি, সেখানে কিন্তু কাছারি বাড়ি ছিল। আর একটা ছিল শাহজাদপুর, অর্থাৎ সিরাজগঞ্জ জেলার, ঠিক আছে, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর। ওকে, এখানেও ছিল কাছারি বাড়ি। আর একটা ছিল কুষ্টিয়া জেলার শিলাইদহ, এখানে ছিল কুঠি বাড়ি। তাহলে এখান থেকে প্রশ্ন কেমন আসে না, দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি কোথায় ছিল, এটা কোথায় ছিল, কাছারি বাড়ি ছিল 2 জায়গাতে। একটা হচ্ছে নওগাঁ জেলার কালীগ্রাম পতিশরে, আর একটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর, ঠিক আছে। এখানে ছিল 2টো জায়গাতে ছিল কাছারি বাড়ি, ঠিক আছে। আর যদি বলা হয় কুঠি বাড়ি কোথায় ছিল, তাহলে হবে শিলাইদহ, কুষ্টিয়া জেলার শিলাইদহ হয়েছিল কুঠি বাড়ি, ঠিক আছে। তো একটা সময় আসে যখন এই যে 3টে যে জেলা, এই 3টে জেলার যে জমিদার, ঠিক আছে, এই 3টে জায়গাকে নিয়ে যখন ভাগাভাগি হয়, ঠিক আছে, 3টে জেলাকে নিয়ে একটু ভাগ হয়, তখন রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিলেন এই পতিশর বা কালীগ্রাম, নওগাঁ জেলার পতিশর বা কালীগ্রামের জায়গাটা, মনে রাখবে। আর এখানে একটু বলে রাখি যে শিলাইদহ কুষ্টিয়া জেলা কুঠিবাড়ি, ঠিক আছে, এই জায়গাটা একটু মনে রাখি। এই যে শিলাইদহ যে জায়গাটা, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু 28 বছর বয়সে বাংলাদেশে চলে আসে, ঠিক আছে। 28 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত তিনি কিন্তু বাংলাদেশেই থাকেন। মোট 12 বছর কিন্তু তিনি বাংলাদেশে থাকেন। তো এই 12 বছর মধ্যে 10 বছর কিন্তু তিনি ছিলেন শিলাইদহতে, ঠিক আছে। এই 10 বছর কিন্তু ছিলেন শিলাইদহতে। এখানে কিন্তু তিনি অজস্র ছোট গল্প লিখেছেন, কোথায় না, এই শিলাইদহতে থাকাকালীন। শিলাইদহতে তিনি কত বছর ছিলেন না, 10 বছর। পুরো যৌবনকালটা তিনি মানে কি বলবো এখানে করেছেন, ঠিক আছে, শিলাইদহতে অতিবাহিত করেছেন। তাহলে যদি প্রশ্ন আসে যে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে কত বছর ছিলেন, তাহলে উত্তর হবে 12 বছর। এবং বাংলাদেশের মধ্যে তিনি শিলাইদহতেই ছিলেন মোট 10 বছর। এখানে তিনি এসে অজস্র ছোট গল্প লিখেছেন, আর সেই জন্য ছোট গল্পের স্বর্ণযুগ কিন্তু এই শিলাইদহকেই কিন্তু বলা হয়। আর এখানে যখন তিনি ছিলেন, তখন ইন্দিরা দেবীকে কিন্তু এই অজস্র চিঠি লিখতেন, ঠিক আছে। ইন্দিরা দেবীর নামটাও কিন্তু পাবো। রবীন্দ্রনাথ ঠাকুর এই যে কাদম্বরী দেবী, ঠিক আছে, কাদম্বরী দেবী, তারপর মৃণালিনী দেবী, ইন্দিরা দেবী, এদের ছাড়া এরা যদি না থাকতেন, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের এত যে সাহিত্যকৃতি, এগুলো কিন্তু হতোই না, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই শিলাইদহতে বসেই ইন্দিরা দেবীকে প্রচুর চিঠি লিখেছেন। আমরা সকলেই জানি যে চিঠিপত্রের একটা বিখ্যাত বই আছে, যার নাম হচ্ছে ছিন্নপত্র, ঠিক আছে, যেটা 1912 সালে প্রকাশিত হয়। 1912 সালে ছিন্নপত্র প্রকাশিত হচ্ছে। এবং এই ছিন্নপত্রে 151টা পত্র আছে মোট, এবং প্রথম যে 8খানা পত্র, সেটা তিনি কাকে লিখেছিলেন, শ্রী শচন্দ্র মজুমদারকে তিনি লিখেছিলেন। এবং বাকি যে 143টা, ঠিক আছে, সেটা সব কিন্তু লিখেছিলেন এই ইন্দিরা দেবীকে, ঠিক আছে। এগুলো কিন্তু একটু মনে রাখবে। তো যখন আমরা চিঠিপত্রের বইয়ের জায়গা পড়বো রবীন্দ্রনাথ আলোচনার ক্ষেত্রে, তখন কিন্তু সেটা আমরা আলোচনা করব। তো এই কিছু জায়গাগুলো কিন্তু আমাদেরকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এরপর আমরা একটু সাহিত্যকর্মতে চলে যাব, আর এখানে আমাদের ভিডিওটা শেষ হয়ে যাবে। তারপরে আমরা কোনো এক সময়
কাব্যগ্রন্থ কিংবা উপন্যাস নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো যাই হোক, দেখো সাহিত্যকর্ম নিয়ে কি, আমি প্রথমেই তোমাদেরকে একটু হিন্টস দিয়েছিলাম যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মোট 56টা কিন্তু কাব্যগ্রন্থ ছিল, উপন্যাস ছিল 12টা। বারবার বলছি উনার কিন্তু 13টা উপন্যাস নয়। কেন 13টা উপন্যাস নয়? কেননা করুণা বলে যে উপন্যাসটা রয়েছে সেটা অসমাপ্ত উপন্যাস, সেটা প্রকাশিত হয়নি। প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে বউ ঠাকুরনীর হাট, যেটা 1883 সালে প্রকাশিত কিন্তু হচ্ছে বউ ঠাকুরনীর হাটটা। এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিজে স্বয়ং স্বীকার করেছেন তার আত্মজীবনীমূলক গ্রন্থে, গ্রন্থটার নাম হচ্ছে জীবন স্মৃতি, সেখানে তিনি বলেছেন যে আমার মোট 12টা উপন্যাস আছে, ঠিক আছে। তার নাটকের সংখ্যা ছিল 38টা, চিঠিপত্র ছিল 13টা, ভ্রমণ কাহিনীমূলক ছিল 9টা, কত কিছু লিখেছে দেখছো তো। প্রবন্ধ গ্রন্থ ছিল 6টা এবং এই আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে 3টা, এখানে জীবন স্মৃতিটা রয়েছে। গল্প হচ্ছে 119টা, গান হচ্ছে 2232টা। তো গল্প 117 এবং 119 হবে, ওই যে দুটো প্রথমেই বললাম যে 2 + 2 - 117 + 2 119, 119 - 2 117। তো দুটো গল্পকে নিয়ে যে এদিক ওদিক হয় সেটা হচ্ছে একটা ভিখারি আর একটা হচ্ছে মুকুট। তো যখন আমরা রবীন্দ্র ছোট গল্প নিয়ে আলোচনা করব, রবীন্দ্র গল্প নিয়ে আলোচনা করব, তখন আমরা পুরো জায়গাটা কিন্তু ক্লিয়ার করব, ঠিক আছে। তো এই হলো আজকের মোটামুটি আমরা রবীন্দ্রনাথ ঠাকুর প্রসঙ্গে জানলাম। তো একটা ভিডিওতে তো সম্ভব না পুরো আলোচনা করা, তো নেক্সট আমরা যে ভিডিওটা নিয়ে আসবো এই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে, সেটা আমরা প্রথমে আলোচনা করবো এই উপন্যাস সম্পর্কে, রবীন্দ্র উপন্যাস সম্পর্কে। আমরা 12টা উপন্যাসকে নিয়েই আমরা খুঁটিনাটি বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। কাকে উৎসর্গ করছে, কার জন্য লিখছেন, কত সালে প্রকাশিত হচ্ছে, ঠিক আছে, এই উপন্যাসে কি প্রভাব রয়েছে, কোন গল্পের প্রভাব আছে, সমস্ত জায়গাগুলো কিন্তু আমরা আলোচনা একদম খুঁটিনাটি আলোচনা করব, ঠিক আছে। তো সেকেন্ড পার্টের জন্য একটু ওয়েট করে যাও। আর কেমন লাগলো ভিডিওটা, তোমাদের হেল্প হলো কি না তো জানাবে, ঠিক আছে, তোমরা জানাতে পারো। তো যাই হোক, সকলেই ভালো থাকবে।